আজকে প্রোনাউনের বাকি পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন প্রোনাউনের প্রথম ধাপটা আলোচনা করেছি, আজকে তৃতীয় ধাপ নিয়ে কিছু কথা বলবো। প্রথম যে বিষয়টা আজকে জানবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউনের এটি আর একটি ভাগ। এক্ষেত্রে ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ কথাটা এসেছে। ডেমনস্ট্রেট কথার অর্থ হলো প্রদর্শন করা বা কোনো কিছুকে পয়েন্ট আউট করা। এক্ষেত্রে দিস, দ্যাট, সাচ ইত্যাদি ব্যবহার করে ডেমনস্ট্রেট করা হয়ে থাকে। যেমন দিস ইজ মাই পেন, এক্ষেত্রে পেনটাকে দিস প্রোনাউনটা দিয়ে ডেমনস্ট্রেট করা হচ্ছে। পার্টিকুলার কোনো পেনকে দিস, এইটি বলে পেনটিকে ডেমনস্ট্রেট করা হচ্ছে, প্রদর্শিত করা হচ্ছে, দেখানো হচ্ছে। এক্ষেত্রে দিস, দ্যাট, সাচ এই ধরনের ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করে থাকি। ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ এসছে, তাহলে এক্ষেত্রে কি করা হলো? ডেমনস্ট্রেট করা হলো, প্রদর্শিত করা হলো। এই জন্য এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এটাও কোনো একটা নাউনের পরিবর্তে বসেছে, তাই এদেরকে প্রোনাউন বলবো। এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত আমরা সাধারণভাবে পার্সোনাল প্রোনাউন বা যেগুলো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো দিয়ে যে প্রোনাউনগুলো হচ্ছিল সেগুলো শিখেছিলাম। এক্ষেত্রে আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি যে দিস, দ্যাট, সাচ এগুলোকে ইউজ করেও আমরা প্রোনাউনকে ইন্ডিকেট করতে পারি, বা এগুলো প্রোনাউন হিসেবে ইউজ হয়। অ্যাকচুয়ালি প্রোনাউন হিসেবে তারা ইউজ হয় যারা নাউনের পরিবর্তে বসে বা নামের পরিবর্তে বসে। এক্ষেত্রে দিস, দ্যাট, সাচ এরাও নামের পরিবর্তে বসেছে, তাই এদেরকে আমরা প্রোনাউন বলতে পারি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের জায়গায় এসে আমরা প্রোনাউনের নতুন ভাগ শিখলাম, সেটা হচ্ছে দিস, দ্যাট, সাচ, যেগুলো কোনো কিছুকে ইন্ডিকেট করা হয়, কোনো কিছুকে নির্দেশ করা হয়, কোনো কিছুকে পয়েন্ট করে দেখানো হয় বা প্রদর্শিত করা হয়, ডেমনস্ট্রেট করা হয়, তাদেরকেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। তাহলে দিস, দ্যাট, সাচ এই ধরনের, দিস, দ্যাট এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করব, এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। ঠিক আছে, এটাতে অত বোঝার বা এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। যখনই কোনো কিছুকে ডেমনস্ট্রেট করার মতো কোনো প্রোনাউন ইউজ হবে, নাউনের পরিবর্তে বলবে, সেগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। এক্ষেত্রে ডেমনস্ট্রেট করা হয়েছে, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, দিস, দ্যাট, সাচ এইগুলি। এরপর দুটো খুব গুরুত্বপূর্ণ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এরা দুটোই হু, হুজ, হুম, হুইচ, হোয়াট এইগুলো বা এই ওয়ার্ডগুলো বা ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ইউজ করে করা হয়ে থাকে। সেক্ষেত্রে হুটা একটা রিলেটিভ প্রোনাউনও হতে পারে, আবার একটা ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে। কোনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলবো আর কোনগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো সেটা আমরা এখানে দেখব। অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন ইউজ হবে সেই সব জায়গাতে যেখানে তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, আগে একটা নাউন থাকবে, সেই নাউনের কে রিলেট করার জন্য, সেই নাউনকে ইন্ডিকেট করার জন্য তার পাশে যে প্রোনাউনটা বসবে সেইগুলো হবে রিলেটিভ প্রোনাউন। যেমন আমি একটা বুঝিয়ে বলি, যেমন দিস ইজ দ্য বয় হু কেম হিয়ার, এই হচ্ছে সেই ছেলেটি যে এখানে এসেছিল। তার মানে এখানে কি জানলাম? যে রিলেটিভ প্রোনাউনগুলো প্রশ্নবোধক নয়, রিলেটিভ প্রোনাউনগুলো প্রশ্নবোধক নয়। আমরা জানি যে যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এরা দুভাবে ইউজ হয়। একটা হচ্ছে প্রশ্ন হিসাবে বোঝাতে, আর একটা রিলেশন বোঝাতে বা রিলেটিভ হিসাবে। প্রশ্ন হিসাবে কখন না, যেমন আমি যদি বলি হু, হু মানে কি? কে, এটা হচ্ছে প্রশ্নবোধক। আবার হু মানে যে, এটা হলো রিলেটিভ। হু মানে যখন কে হবে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর হু বলতে যখন যে হবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। যেমন
এটাই হচ্ছে সেই ছেলেটি যে এখানে এসেছিল। এখানে যে ওই হুই বসেছে, দিস ইজ দ্য বয় হু কেম হেয়ার, এখানে যে যেখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেননা এখানে এই বয়টাকে রিলেট করার জন্য হুটা বসেছে। এখানে যে প্রোনাউনটা বসবে বা বসতো তার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসেছে। যেমন দিস ইজ দ্য বয়, এই হচ্ছে ছেলেটি, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। এখানে হি এর বদলে কি করা হয়েছে, হু বসানো হয়েছে। হি প্রোনাউনটার বদলে রিলেটিভ প্রোনাউন বসানো হয়েছে, দিয়ে এই ক্লজটাকে রিলেটিভ ক্লজ করা হয়েছে। ক্লজ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। যাই হোক, এখন বিষয় হলো যে এখানে যে হুটি, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এটা কাকে ইন্ডিকেট করছে, এই বয়টিকে ইন্ডিকেট করছে। আর সোজা বাংলায় বুঝতে গেলে যে যেটাকে বোঝাবে, মানে হু বলতে যেটাকে যে বোঝাবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর হু বলতে যেখানে কে বোঝাবে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন এখানে আমি লিখেছি হু রোট দিস পোয়েম, কে এই কবিতাটি লিখেছে। হু রোট দিস পোয়েম, কে এই কবিতাটি লিখেছে। এখানে কে বসেছে, হু মানে কে বোঝাচ্ছে, এখানে প্রশ্ন আছে সেই কারণের জন্য। এখানে হু বলতে কে বোঝাচ্ছে, এখানে এই হুটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে এটা কারো কোনো একজনের নামের পরিবর্তে বসেছে। আমি ধরে নিলাম এখানে হু বলতে সন্ধ্যা, সন্ধ্যা রোট দিস পোয়েম, তাহলে সন্ধ্যার বদলে এখানে হু। আমরা জানতে চাইছি, প্রশ্ন করছি, ইন্টারোগেট করছি, তাই এখানে হু বসেছে। কে এই কবিতাটি লিখেছে, উত্তরটা আমি ধরে নিলাম যে সঙ্গীতা কবিতাটি লিখেছে, সন্ধ্যা কবিতাটি লিখেছে। যেই লিখুক না কেন এখানে প্রশ্ন বোঝাচ্ছে, যেহেতু উত্তরটা তো থাকবে না, সেই জন্য তার পরিবর্তে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে, যেটা হচ্ছে কে। কে বলতে কোনো একজন নামকে ইন্ডিকেট করবে, সেটা বোঝা গেল ব্যাপারটা কি। তাহলে যখন হু বোঝাতে যে বোঝাবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন, আর যখন কে বোঝাবে তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ মানে কার, আবার হুজ মানে যার। যার হলে হবে রিলেটিভ প্রোনাউন, কার হলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম বলতে যে যাকে আর কাকে, কাকে হলে ইন্টারোগেটিভ আর যাকে হলে রিলেটিভ। হুইচ কোনটি আর যেটি, হুইচ কোনটি ইন্টারোগেটিভ হলে কোনটি, আর হুইচ বলতে যেটি। দিস ইজ দ্য বুক হুইচ ইজ ইয়োর্স, এই হচ্ছে সেই বইটা যেটি তোমার। হোয়াট মানে কি, আর হোয়াট মানে যেটি, কারণ এই দুটোই হুইচ আর হোয়াট প্রায় একই সেন্সে ইউজ হয়। দ্যাট মানে যেটা, অ্যাজ মানে যেমনটা, বাট মানে কিন্তু। এই সবগুলোই যখন প্রোনাউন হিসেবে বসবে, মানে কোনো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে, যখন কোনো নাউনকে ইন্ডিকেট করবে, তার অ্যান্টিসিডেন্টকে ইন্ডিকেট করবে, তখন সেটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ দ্য ম্যান হুজ ওয়াইফ ইজ এ সিঙ্গার, দিস ইজ দ্য ম্যান, এখানে এই ম্যানকে ইন্ডিকেট করছে কে না এই হুজ ওয়াইফ ইজ এ সিঙ্গার, এই হচ্ছে সেই মানুষটা যার স্ত্রী একজন গায়িকা। এখানে এই যার, হুজ, এই যার, এটা হলো রিলেটিভ প্রোনাউন। বোঝা গেল। আবার যদি আমি ইন্টারোগেটিভে আসি, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, এখানে শেষে একটা প্রশ্ন আছে, তুমি কাকে, যাকে নয় কিন্তু, কাকে, তুমি কাকে চাও। যখন এই কাকে হবে, যখন ক দিয়ে হবে, ক দিয়ে যখন প্রশ্ন থাকবে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর যখন থাকবে তখন হচ্ছে রিলেটিভ। বুঝতে পারছি। হোয়াট, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট কি প্রশ্ন আছে শেষে, এই প্রশ্নটা বোঝাচ্ছে, তার মানে কি কোনো একটা প্রশ্ন করছে, কি চাও তুমি। তাহলে এখানে হোয়াটটা কি, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। ইন্টারোগেটিভ আর রিলেটিভের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। রিলেটিভ প্রোনাউন একটা আর ইন্টারোগেটিভ প্রোনাউন একটা। এরপর আমরা এই এতক্ষণ পর্যন্ত যে প্রোনাউনগুলো দেখলাম, এই সব প্রোনাউনগুলো হলো সব ডেফিনিট প্রোনাউন। তার মানে কি, এক্ষেত্রে প্রোনাউনটা নির্দিষ্ট। আমি সেখানে পার্সোনাল প্রোনাউনই যদি বলি, তাহলে সেখানে
সব কিছুই নির্দিষ্ট। যদি আমি পজিটিভ প্রোনাউন বলি তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে। যদি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন বলি সেক্ষেত্রেও একই তো ব্যাপার, সেই পার্সোনাল প্রোনাউনেরই ভাগ। এমফ্যাটিক তো রিফ্লেক্সিভ যা সেই রকমই এমফ্যাটিক। ডেমনস্ট্রেটিভ হলেও কোনো একটা দিস দ্যাট বলে কোনো একজনকে নির্দিষ্ট করে দিচ্ছে। এখানে যদি আমি রিলেটিভ প্রোনাউন বলে দিই তাহলে কোনো পার্টিকুলার একজনের ক্ষেত্রে রিলেটিভ বোঝাচ্ছে। তাহলে এখানে দ্য বয়ের সাথে হু, এই হুটা যে বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট বোঝাচ্ছে। হু এখানের ক্ষেত্রে নির্দিষ্ট বোঝাচ্ছে। কিন্তু এরপর আমি যেগুলো মানে আলোচনা করব সেগুলো কিন্তু নির্দিষ্ট নয়, সেগুলো অনির্দিষ্ট। সেক্ষেত্রে সেইগুলো আমরা আর একটা অন্য ক্যাটাগরিতে ফেলবো, ঠিক আছে? সেখানে আমি আগে দেখে নেব। সেক্ষেত্রে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, INDEFINITE। এরা কারা? ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যখন সেখানে কি হয় না, কোনো কিছু অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট না। এতক্ষণ আমি যেগুলো জানলাম আমরা এই সব জিনিসগুলো সব কিছু নির্দিষ্ট, কিন্তু ইনডেফিনিটের ক্ষেত্রে সেটা অনির্দিষ্ট হবে। যেমন কি, মানে কোনো একজন পার্টিকুলার একজনকে বোঝাবে না, অনির্দিষ্ট কাউকে বোঝাবে। যেমন ধরো বললাম কি এনিওয়ান, যে কেউ, মানে কোনো একটা নির্দিষ্ট নয়, যে কেউ। যেমন এনিবডি, অথবা বললাম সামওয়ান বা সামবডি, অথবা বলে দিলাম এভরিওয়ান, প্রত্যেকেই। মানে এই সব ক্ষেত্রে কি হলো, একটা অনির্দিষ্ট ভাব প্রকাশিত হলো, বা একটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হলো, যেটা পার্টিকুলার নয়। তাহলে যেমন কারা কারা, যেমন নো দিয়ে যেগুলো হয়, এনি দিয়ে যেগুলো হয়, সাম দিয়ে যেগুলো হয়, অথবা এভরি দিয়ে যেগুলো হয়। যেমন নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি। যখন কোনো নির্দিষ্ট করে না বলে দেওয়া হবে তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে এটা নো এনি। তখন সেটা হয়ে যাবে কি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইনডেফিনিট প্রোনাউনটার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হলো। এগুলো সম্বন্ধে বেশি কিছু ডেপথে যাওয়ার তো দরকার নেই, জেনে রাখাটা দরকার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয় জানো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে বিতরণ করা। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাদেরকে বলছে না, কোনো একটা ক্ষেত্রে বিশেষ একজনকে বোঝাবে। মানে ডিস্ট্রিবিউশনটা একদম এক্সট্রিম পর্যায়ে, মানে একদম একজনের জায়গায় যখন গিয়ে পৌঁছাবে তখন সেটাকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন আমি বললাম ইচ, একজনকে, ইচ মানে প্রত্যেকে, সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইদার, মানে হয় ও নয় ও, ক্ষেত্রে যেটা হয় হয় এটা না হয় ওটা, ইদার এটা অর ওটা, অথবা নিদার। তাহলে ইচ, ইদার, নিদার এরা সবাই কি, সবাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। পার্টিকুলার একজনকে বোঝাবে, কোনো একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে যখন, যদি অনির্দিষ্টর মধ্যে পড়ছে মানে সেটা কে সেটা অনির্দিষ্ট, কিন্তু সিঙ্গেল বোঝাবে। এরা সব সময় কি হবে, সিঙ্গেলকে ইন্ডিকেট করবে। সিঙ্গেল, অনির্দিষ্ট কিন্তু একজন সিঙ্গেলকে ইন্ডিকেট করবে, একটি মাত্রকে ইন্ডিকেট করবে। এটা হলো কি, এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর একটা থাকে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক। রেসিপ্রোকাল প্রোনাউন, অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক, মানে একে অপরের সাথে একটা শেয়ারিং হবে,
শেয়ার করা যেটাকে বোঝায়, রেসিপ্রোকেট করা মানে হচ্ছে শেয়ার করে নেওয়া, তাতে ফিলিংস শেয়ার করা বা একে অপরের মধ্যে যখন একে অপরকে পারস্পরিকভাবে কোনো কাজ করা কি রেসিপ্রোকাল প্রোনাউন বলে। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কোন প্রোনাউনগুলোকে এরা ইন্ডিকেট করছে। অ্যাকচুয়ালি একে অপরে, আমি মানে ওয়ান অ্যানাদার, ইচ আদার, হ্যাঁ, একে অপরে, অন্যজন আরেকজন মিলে, এই ধরনের দুজনে মিলেমিশে বা মিলেমিশে কাজ যখন বোঝাবে, মানে একজনে না হয়, এটা যেমন পার্টিকুলার একজনকে সিঙ্গেলে হচ্ছে, এটা সিঙ্গেলে হবে না, ঠিক আছে, এটা হয়ে যাবে ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই ধরনের ক্ষেত্রে কি হবে না, রেসিপ্রোকাল প্রোনাউনটা হবে। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ধরনের সেন্সের ক্ষেত্রে রেসিপ্রোকাল প্রোনাউনটা হবে। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে কারা না, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যখন পারস্পরিকতা বোঝাবে, যখন একে অপরের মধ্যে পারস্পরিকতা বোঝাবে, তখন সেটা হয়ে যাবে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে মোটামুটিভাবে এইটা সম্বন্ধে হালকা আইডিয়া রাখার দরকার আছে যে এই কোন প্রোনাউনগুলোকে এগুলো বলে, আর এগুলো প্রোনাউনের মধ্যে পড়ে, এটুকু জানার দরকার। মেন প্রোনাউন কিন্তু আমরা যেটা জেনে নিয়েছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর মধ্যে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, আর যদি প্রয়োজন হয় আমি একটা লাইভ ক্লাসও নেব, যেখানে আমি আরও কিছু প্রশ্ন করব, যেগুলো উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে ক্লাসটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম দিন আমি আলোচনা করেছি 4টে বিষয় নিয়ে, আমি আলোচনা করা অলরেডি আমার হয়ে গেছে। আজকে আমি 6টা বাকি প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। আগে আমরা আলোচনা করেছি পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন, 4টে প্রোনাউন। এখানে আমরা 4টে অলরেডি 1 2 3 4 হয়ে গেছে। এখানে আমরা 5এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলাম, 6এ রিলেটিভ প্রোনাউন, 7এ দেখলাম ইন্টারোগেটিভ, 8এ ইনডেফিনিট প্রোনাউন, 9এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর 10এ হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এই 10টা প্রোনাউন আমাদের মোটামুটি জানা হয়ে গেল। 10টি প্রোনাউন সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তোমরা রাখো। নেক্সটে আমি এরপর যেটা আসবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটা একদিনেই বলে দেবো, ছোট্ট করে ক্লাস হবে একটা। তারপরে আমি যেটা যাব সেটা হচ্ছে ভার্বের পর আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখব, মানে সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা ওয়ার্ডের গঠনের মধ্যে দিয়ে যাব। এরপর আমরা স্ট্রাকচার শিখে নিয়ে স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব। এরপর আমরা কিছু কিছু করে লেখা প্র্যাকটিস করব, 1-2 লাইন করে ট্রান্সলেশন করে প্র্যাকটিস করব। এইভাবে ক্লাস এগিয়ে চলবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর সাথে থাকো। আশা করি হেল্প তো হবেই, আশা করি হচ্ছেও হেল্প। কমেন্টে অবশ্যই জানিও ক্লাসগুলো কেমন লাগছে, আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অসুবিধা থাকলে অবশ্যই বলবে আমাকে। আজকে তাহলে এখানেই শেষ করি।